রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন সোমবার পর্যন্ত স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শহীদ জোহা চত্বরে অনশনে বসেন তারা। আন্দোলনকারীদের দাবি ২৪-এর গণ অভ্যুত্থান ছিল কোটার নামে বৈষম্যের বিরুদ্ধে। সেখানে কোটা থাকা মানে ২৪-এর বিপ্লবীদের সাথে বেইমানি করা। অবিলম্বে পোষ্য কোটা বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত অনশন চলবে বলে জানান তারা। তবে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানিয়েছেন, এই প্রথা বাতিল একক বিষয় নয়, সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি বরাবরই এটার বিপক্ষে ছিলাম, এখন এর বিপক্ষেই আছি। আমি মনে করি এটা শিক্ষকদের জন্য অমর্যাদাকর, এবং যারা শিক্ষকের সন্তানরা হিসেবে ইভেন যারা মেরিটেও চান্স পায়, এটা নিয়ে তারা খুবই এক ধরনের আত্মমর্যাদার প্রশ্ন এখানে দেখা দেয়। শিক্ষকরা যে যুক্তি দিচ্ছেন সে যুক্তি আমি কখনো মনে করি না ঠিক যুক্তি। কেননা এখানে প্রশ্ন হচ্ছে ন্যায্যতার প্রশ্ন, যেখানে কি ন্যায্যতা, আমরা ন্যায্যতার ভিত্তিতে দাঁড়িয়েছি না ন্যায্যতার ভিত্তিতে দাঁড়াইনি। কোটা বিলুপ্তির জন্য প্রায় ২ সহস্রাধিক ভাই বোনেরা আমাদের শহীদ হয়েছে। সেই জায়গায় নতুন বাংলাদেশে কোটা মানে পোষ্য কোটা নামক এক ধরনের অবৈধ কোটা থাকবে, অনৈতিক কোটা থাকবে, এটা মেনে নেওয়া যায় না। ভোলা চর ফ্যাশনে চালকলে বয়লার বিস্ফোরণে মারা গেছে মিলের এক শ্রমিক। আহত হয়েছেন মালিকসহ আরও ২ জন। সকালে উপজেলার মাদ্রাস ইউনিয়নের মুন্নি রাইস মিলে এই ঘটনা ঘটে। মিলটি ২ দিন আগেই চালু করা হয়। সকালে মিলের কারিগর আলামিন বয়লারে আগুন জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে মারা যান আলামিন। এ সময় তার ভাই ফিরোজ ও মিলের মালিক মনির আহত হন। ফিরোজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটি বয়লার মেশিন যে তার বিস্ফোরণের কারণে একজন লোক ঘটনাস্থানে নিহত হয় এবং অপর ২ জন গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাদেরকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এমন সংবাদের প্রেক্ষিতে আমি সঙ্গীয় ফোর্স অত্র ঘটনাস্থলে আসি। পাবনা চাটমোহরে নিখোঁজের একদিন পর বিল থেকে কৃষক গোলজার হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে তুবলিয়ার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে খালিশাগাড়ি বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নামেন গোলজার হোসেন। এক পর্যায়ে বিলের পানির স্রোতে তলিয়ে যান তিনি। সকালে বিলে মরদেহ ভেসে উঠতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এদিকে শেরপুরের নকলা ও নালিতাবাড়ি থেকে 2 বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানী বাজারে 1 কেজি মিনিকেট চালের দামে কিনতে হচ্ছে 1 কেজি আলু। প্রতি কেজি আলুর জন্য গুনতে হচ্ছে 70 থেকে 75 টাকা, যা বাড়তি চাপ তৈরি করেছে ক্রেতার জন্য। চড়া পেঁয়াজের দামও। এর মধ্যেই ভোজ্য তেলের বাজারে কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। রাজধানীর বাজারে সংকট নেই আলুর। পাইকারি থেকে খুচরা সবখানে পাওয়া যাচ্ছে চাহিদা অনুযায়ী, কিন্তু সমস্যা কেবল দাম নিয়েই। কারওয়ান বাজারে পাইকারিতে আলুর কেজি ৬৬ থেকে ৬৮ টাকা, খুচরা বাজারে কেজি ৭০ থেকে ৭৫ টাকা। অথচ বাজারে ৭০ টাকা কেজিতে পাওয়া যায় 1 কেজি চিকন চাল। স্বল্প আয়ের মানুষ যারা টাকা বাঁচাতে মোটা চাল খান, তাদের জন্য এখন আলু কেনা অনেকটাই বিলাসিতা। ৭০ টাকা আলু বাজারে, পাইকারি বাজারে, তাহলে খুচরা তো ৮০ টাকার নিচে দিবেন। নির্মাকার থেকেই তো ঝামেলা। এখন মূলত খুচরা বাজারে কোনো করে লাভ নেই। ঝামেলাটা ওইখান থেকে পার্টিটা বইলা দেয় আড়তদারে যে আড়তদারে এত টাকা বিক্রি হইলে আমি আলু ছাড়বো, নাইলে ছাড়বো না। আলুর চেয়েও পেঁয়াজের দাম বেশিতে অস্বস্তি তৈরি করেছে সাধারণ মানুষের জন্য। দেশি পেঁয়াজের কেজি ১৫০ টাকা, আর ভারতীয় পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ১৩০ টাকা। ইনকাম বাড়ালে আসলে করতে পারছে, আর এখন তো একদমই ইনকাম নাই। ইনকাম তো মোটেই নাই এখন। ব্যবসা বাণিজ্য তো আমিও ব্যবসা করি, কিন্তু অবস্থা খুবই খারাপ আমাদের। ভোজ্য তেলের বাজারে কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। বেড়েছে খোলা তেলের দামও। লিটার কিনতে হচ্ছে ১৮৫ টাকায়। রূপচাঁদা দিচ্ছে আর আপনার তীর দিচ্ছে, বসুন্ধরা পেরেশ পুষ্টি সরবরাহ কমাই দিচ্ছে। দাম বাড়াইবে, দাম বাড়ায় ছাড়বে। তবে মৌসুম চলে আসায় কমতে শুরু করেছে সবজির দাম। বেগুন, শিম, বরবটি কেনা যাচ্ছে ৬০ টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বিভিন্ন জেলাতেও এখনও নাগালের বাইরে পেঁয়াজের দাম। আমদানি করা পেঁয়াজ কেজিতে ১১০ টাকা ও দেশি পেঁয়াজ ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সরবরাহ বেশি থাকায় কমেছে শীতকালীন সবজির দাম।
চট্টগ্রামের বাজারে গেল সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 80 টাকায়। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমলেও বেড়েছে দেশি মুরগির দাম। ডজনে 5 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। রাজশাহীর বাজারে কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকায়। কমেছে কাঁচামরিচ, আলু ও ডিমের দাম। সিলেটে গত সপ্তাহের চেয়ে সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। খুলনায় পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকায়, রসুন 280 টাকা। এদিকে বরিশালে সরবরাহ কমায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এই ইলিশ মাছের দাম বাড়িয়ে গেছে, আর এর লগে লাগান হাড়সা মাছের দাম বাড়িয়ে গেছে, মানে ইলিশ মাছের কেজিতে 60-70 টাকা বাড়িয়ে গেছে কেজিতে। সবজির বাজার এখন মোটামুটি কয় কমতার মধ্যে আছে ভাই, আগের চাইতে অনেকটাই একটু সাশ্রয় পাওয়া গেছে। লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের উদ্যোগে চালু হওয়া ন্যায্য মূল্যের বাজারে বেড়েছে ভোক্তাদের ভিড়। সেখানে কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এর প্রভাব পড়েছে জেলার নিত্যপণ্যের বাজারেও। জেলা প্রশাসক জানালেন, দাম নিয়ন্ত্রণে রাখতে জোরদার করা হয়েছে বাজারে তদারকি। নিত্যপণ্যের বাজারে হিমশিম অবস্থা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। তাই ক্রেতাদের স্বস্তি দিতে লক্ষ্মীপুরের 5 উপজেলায় 11টি ন্যায্য মূল্যের বাজার চালু করেছেন শিক্ষার্থীরা। সেখানে অন্যান্য বাজারের চেয়ে 10 থেকে 50 টাকা কম দামে মিলছে শাকসবজি, মাছ, মাংস ও ডিম। এতে খুশি ক্রেতারা। ইলিশ মাছ এই মাত্র বাজার থেকে আনছি 750 টাকা, কিন্তু এখানে বিক্রি হতেছে 600 টাকা। সিম কিনছি, বরবটি কিনছি, করলা কিনছি, করলা বাজারে 100 টাকা 80 টাকা, এখানে 75 টাকা। বাজার থেকে মাছের দাম, মাংসের দাম মোটামুটি 20-30 টাকা 50 টাকাও কম আছে। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনে লাভ ছাড়া বিক্রি করা হচ্ছে এই বাজারে। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত প্রশাসনের সহায়তায় এই কার্যক্রম চলবে বলে জানাচ্ছেন শিক্ষার্থীরা। আমাদের স্টলের সাথে তাদের স্টলে আগে 40 টাকা 50 টাকা 60 টাকা 100 টাকা পর্যন্ত ডিস্টেন্স ছিল, এখন তাদের সাথে আমাদের ডিস্টেন্স 5 টাকা 10 টাকায় চলে এসছে। এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্যান্য বাজারে তদারকি জোরদার করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। নিয়মিত বাজারে গিয়ে যে মূল্যটি তাদের দিতে হয় তার চেয়ে অনেক কম মূল্যে, সাশ্রয়ী মূল্যে এই নিত্য প্রয়োজনীয় পণ্য এই সুলভ বাজারগুলো থেকে তারা কিনতে পারছেন। যারা অতীতে মূল্য তালিকা প্রদর্শন করতো না, তারা কিন্তু এখন এই অভ্যাসটিতে ফিরে এসেছে। তারা নিয়মিতই মূল্য তালিকা প্রদর্শন করছে এবং যারা করছে না তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে ন্যায্য মূল্যের বাজার। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এই ধরনের বাজারের সংখ্যা বাড়ানোর দাবি ভোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম রেজাউল করিম ও আওয়ামী লীগ কাউন্সিলরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হতে যাচ্ছে। দুর্নীতির বিস্তারিত নগরবাসীকে জানাতে এই উদ্যোগ, বলছেন নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তবে এমন উদ্যোগে নাগরিক সেবা যাতে বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। 15 মাসের মেয়াদ নিয়ে সম্প্রতি আদালতের নির্দেশে মেয়র হিসেবে কাজ শুরু করেছেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। পরিচ্ছন্নতা, আলোকায়ন, ডেঙ্গু রোধ সহ নাগরিক সেবা বাড়াতে নানা উদ্যোগ শুরু করেছেন তিনি। খাল নালা পরিষ্কার, কর্পোরেশনের দোকানপাট, জমি বরাদ্দ, উন্নয়ন কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে সাবেক মেয়রের দুর্নীতির অভিযোগ তুলে ধরছেন নতুন মেয়র। ওয়ার্ড ধরে দুর্নীতির বিস্তারিত শ্বেতপত্র আকারে প্রকাশ করতে চান। 25টা দোকান থেকে অলরেডি 10 থেকে 12 কোটি টাকা লোপাট হয়ে গেছে এবং সেখানে সিটি কর্পোরেশন পুরা 1 বছরে টাকা পেত 1 লাখ টাকা গত 10 বছরে, অথচ সেখানে 50 থেকে 60 লক্ষ টাকা প্রতি বছর আয় করার কথা ছিল। কাজে এই যে একটা দুর্নীতি মেয়র এবং কাউন্সিলররা মিলে করেছে, আমি একে একে সব দেখতে পাচ্ছি। নতুন মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। তবে এসব কাজ করতে গিয়ে নাগরিক সেবার কোনো ব্যত্যয় যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের। শ্বেতপত্র যদি প্রকাশ করতে চান প্রকাশ করতে পারেন, কিন্তু শুধু এটার পিছনেই উনি যেন এমন কোনো এফোর্ট না দেন যেটার জন্য জনগণের ওনার যে সময়টা ওনার কাছে প্রত্যাশা করছে সেই প্রত্যাশায় কোনো ঘাটতি হয়। গত নির্বাচনে বিজয়ী নগরীর সাধারণ ও সংরক্ষিত মিলে 55টি ওয়ার্ড কাউন্সিলরের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন, যাদের সবাই এখন পলাতক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের বাকুলিয়ায় জমি নিয়ে বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ। এ সময় গোলাগুলির পাশাপাশি ভাঙচুর করা হয়েছে গাড়ি, দোকানপাট। আহত হয়েছেন পথচারী সহ 7 জন। গতরাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরের পর থেকে কয়েক দফায় সংঘর্ষের জেরে রাতে এক্সেস রোড এলাকায় অস্ত্র নিয়ে জড়ো হন শতাধিক ব্যক্তি। এরপর তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় তাদের একটি পক্ষ গুলি ছোড়ে এবং 10 থেকে 12টি মোটরসাইকেল ভাঙচুর করে। ওদিকে জায়গা নিয়ে কি ঝামেলা হয়েছিল, আমরা তো এখানে গাড়ি ওয়াশ করি সবসময়, বুঝছেন, ওয়াশ দিয়ে আমরা এদিকে ছিলাম, ওদিকে চা খাইতে গেছিলাম, তো হুট করে দেখি মানে দুই দিক থেকে মারামারি, মানে খুব সিরিয়াস মারামারি, এগুলো মারাত্মক লেভেলের। আমরা এসে শুনতেছি মারামারি হয়েছে, এরপর আমরা ওদিকে মুখে গেছিলাম, ওখানে বসার পর ওই যিনি গ্যারেজের মালিক ছিল ওনারে কল দিছি, উনি বলতেছে আপনাদের গাড়ি এক পাশ ভেঙে দিছে, আরো বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রামের রাউজানে মুখোশধারীদের গুলিতে অন্তত 12 জন আহত হয়েছেন। তাদের 11 জন চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেলে। গতরাতে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়ায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান 20 থেকে 25 জনের একদল মুখোশধারী মহিউদ্দিন নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা এর প্রতিবাদ করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হন অন্তত 12 জন। বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা বলে ধারণা পুলিশের। মহিউদ্দিনকে আমরা দেখতে গেছিলাম সবাই মিলে, পাড়ার প্রতিবেশী, আমরা সবাইকে গুলি করছি অতর্কিতভাবে। 1.5 মাসের ভ্রমণ নিষেধাজ্ঞার পর মৌসুমের শুরুতেই জমজমাট খাগড়াছড়ি পর্যটন খাত। মৌসুমে গড়ে দিনে 3-4 হাজার পর্যটকের আনাগোনা থাকলেও এখন ছুটির দিনে সেখানে আছে 7,000 ভ্রমণ পিপাসু। পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী 3 মাস ভালো আয়ের আশা ব্যবসায়ীদের। হেমন্ত আর শীত মৌসুম পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগের উপযোগী সময়। এরই সুযোগ নিচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। খাগড়াছড়ির আলোটিলা রিছাং ঝর্ণা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে এখন পাহাড় প্রেমীদের ভিড়। খাগড়াছড়ির পাশাপাশি সাজেকেও বেড়েছে পর্যটক সমাগম। সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুই ও কংলাক পাহাড়ের বেশিরভাগ কটেজ ও রিসোর্টে ছুটির দিনে কোনো কক্ষ খালি থাকছে না। কিছুদিন আগে বন্ধ ছিল সমস্যার কারণে, এখন 5 তারিখে খোলার পরে আমরা এখানে আসছি আবার বন্ধু মিলে। আমাদের হিলের যে ভিউটা ছিল এটা অসাধারণ ছিল এবং যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও খুবই সন্তোষজনক। খাগড়াছড়িতে আসলাম, এখন সাজেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। পাহাড়ের সহিংসতার কারণে 1.5 মাস নিষেধাজ্ঞার পর আবারও অতিথি বাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। এই শীত মৌসুমে গত 1.5 মাসের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। পর্যটক নিষেধাজ্ঞা খোলার পর থেকেই পর্যটকরা আসা শুরু করেছেন। আশা করি এবার আসতে থাকলেই আমাদের খাগড়াছড়ি পর্যটক মুখর হবে। এতদিন পর্যটক আসে নাকি, বন্ধ ছিল, এখন মোটামুটি আসতেছে, এখন মোটামুটি ভাড়া নিয়ে যেতে পারতেছি। চলতি মৌসুমে পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। সেভাবে খাগড়াছড়ি পর্যটন খাতগুলা প্রস্তুতি গ্রহণ করে রেখেছে, আর আমরাও পর্যটন মডেল খাগড়াছড়ি সেভাবে প্রস্তুতি গ্রহণ করা আছে। ওনারা আসলেন সেবা পাবেন। এছাড়া ভিড় বেড়েছে সমুদ্র সৈকত কক্সবাজারে। ছুটির দিন হওয়ায় প্রায় 10,000 পর্যটক এসেছেন দুরন্ত হিমেল হাওয়ায় নীল সমুদ্র পাড়ে সময় কাটাতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, 1.5 মাসের ভ্রমণ নিষেধাজ্ঞার পর কতটা জমে উঠেছে পর্যটন খাত, আর পর্যটন কেন্দ্রগুলোতে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, আর পর্যটক যারা যাচ্ছেন তারা কতটা সন্তুষ্ট? দেখুন, এখানে গত 1.5 মাস নিরাপত্তা সংখ্যার কারণে কিন্তু সাজেক এবং খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলার যে পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল, সেটি গত 5 নভেম্বর খাগড়াছড়ি এবং সাজেকে ভ্রমণ যাতায়াত শুরু হয়েছে। আমরা যে বিষয়টা দেখেছি, শুরুর দিকে পর্যটকের সংখ্যা কিছুটা কম থাকলেও সময়ের ব্যবধানে কিন্তু বেড়েছে। আজকে সকালে সাজেকে অন্তত 2 থেকে 3 হাজার পর্যটক কিন্তু তারা ইতিমধ্যে ভ্রমণ করেছে। আমরা দেখেছি সেখানকার রুইলুই এবং কংলাক পাহাড়ের যে সমস্ত মানসম্মত যে রিসোর্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অধিকাংশতে কিন্তু কোনো রুম ফাঁকা নেই, সেখানে পর্যটকদের ভিড় হয়েছে। একই সাথে খাগড়াছড়ির যে প্রধান পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, আলুটিলা, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক, সেখানেও কিন্তু আমরা দেখছি পর্যটক সমাগম বেড়েছে আগের তুলনায়, এবং পর্যটন ব্যবসায়ীরা একটা আশায় বুক বেঁধেছে। বিশেষ করে গত 1.5 মাসে তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তারা কিন্তু আগামী শীত মৌসুম অর্থাৎ নভেম্বর থেকে শুরু করে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত এই
সময়টাতে কিন্তু খাগড়াছড়ি এবং সাজেকে প্রচুর পর্যটক আসবে বলে তাদের আশা করছে। এবং যারা এখানকার পর্যটনের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে হোটেল মোটেলের সাথে যুক্ত যারা রয়েছে এবং যারা পরিবহন শ্রমিক রয়েছে, তারা আমাদেরকে একটা বিষয় জানিয়েছে, গত 1.5 মাস আসলে তারা একরকম দুর্বিষহ জীবনযাপন করেছে। বিশেষ করে যারা পরিবহন শ্রমিক ছিল, তাদের গাড়ি বন্ধ থাকার কারণে, অর্থাৎ পর্যটক না আসার কারণে পরিবহনগুলো একেবারে বন্ধ ছিল, সেই অচল অবস্থাতে কেটেছে এবং তারা এখন কিন্তু নিয়মিত কিন্তু ভাড়া পাচ্ছে। বিশেষ করে শুক্র শনিবার গুলোতে কিন্তু খাগড়াছড়িতে প্রচুর পরিমাণ গাড়ি খাগড়াছড়ি এবং দিঘিনালা থেকে কিন্তু সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরবর্তী দিনগুলোতে তারা কিন্তু খাগড়াছড়ির যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যটকরা ঘুরে বেড়ায়। দেখা যাচ্ছে এই মৌসুমকে কেন্দ্র করে তারা ভাবছে যে তাদের যে ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে উঠবে এবং সেই জায়গাতে তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে পাহাড়ের পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, এখানকার যারা পর্যটক রয়েছে তারা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে এবং পাহাড়ে যে গত 2 মাসে যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত যে ঘটনাগুলো হয়েছে সেগুলো পুনরাবৃত্তির যদি না হয়, তাহলে পর্যটনকে কেন্দ্র করে এখানকার অর্থনীতি একটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে এবং যারা এই খাতে যারা সংশ্লিষ্ট রয়েছে তারাও তাদের যে ক্ষতি সেটা পুষিয়ে লাভের মুখ দেখবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাজেকে যারা পর্যটকরা যায় তাদেরকে প্রতিদিনই কিন্তু বাঘাহাট থেকে এসকর্ট দিয়ে সাজেকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নিয়ে আসা হয়। একই সাথে খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, আলুটিলা, রিসাং, জনাবাই, আমিরবিলেক, সেখানে কিন্তু টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এই নিরাপত্তা ব্যবস্থা থেকে পর্যটকরা অনেকটাই তারা কিন্তু সন্তুষ্টির কথা আমাদেরকে জানিয়েছে। এ ছিল পর্যটন নিয়ে খাগড়াছড়ি থেকে সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। চড়া দামে আলু বিক্রিতে জয়পুরহাটে কমছে আলু বীজের মজুদ। গত বছরের চেয়ে সব ধরনের বীজ আলুর দাম বেড়েছে 30 থেকে 35 টাকা। একদিকে বীজের সংকট ও সিন্ডিকেটের কারণে চড়া দামের আলু চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। জয়পুরহাটে গত বছর ৩৯,০০০ হেক্টর জমিতে ৯ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়। দাম ভালো পাওয়ায় অধিকাংশ বীজ আলু বিক্রি করে দেয় হিমাগার ব্যবসায়ীরা। এতে কমেছে বীজ আলুর মজুদ। গত বছরের তুলনায় এবছর সব ধরনের বীজের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। বাড়তি দাম দিয়েও চাহিদা মতো মিলছে না বীজ। আলু লাগাবো, আলুর বীজ পাচ্ছি না, খুব হরানি হয়ে যাচ্ছে। 4 বিঘা মাটি আবাদ করব, আমি বীজ পাচ্ছি না, এখন বেশি টাকা দিয়েও পাচ্ছি না। ডিলারের কাছে ভালো বীজ আলু খুঁজে পাচ্ছি না, আমি হয়রানি হচ্ছি। কৃষকদের অভিযোগ, অতি লাভের আশায় বীজ সিন্ডিকেট করছে ব্যবসায়ীরা। গ্রামে বা অন্য কোনো এলাকায় আলু নামায়ে বেশি দামে, চড়া দামে বিক্রি করে দিচ্ছে। আর মূলত এই কারণেই কৃষকরা আলু পাচ্ছে না। আলু বীজ সংকটের কথা স্বীকার করলেও সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কথা অস্বীকার ডিলার ও ব্যবসায়ীদের। বীজ সিন্ডিকেট করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গেল বছর যে ক্রাইসিস ছিল বীজের, তার সাথে দ্বিগুণ হয়েছে এবার। দাম বেশি নেওয়ার চেষ্টা করে বা বীজের সংকট সৃষ্টির চেষ্টা করে, তাহলে আমরা তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করব। জেলায় এ বছর 40,000 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে জমিরুদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ভোরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে স্টেশন সংলগ্ন সরকারি সার গোডাউনের পাশে রেল লাইনের ওপরে মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে সান্তাহার জিআরপি থানায় খবর দেওয়া হয়। নিহতের স্বজনরা গিয়ে মরদেহটি শনাক্ত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। নিহত জমিরুদ্দিন নাটোরের নলডাঙ্গার বাসিন্দা। মাদারীপুরে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন বাসের সুপারভাইজার ও এক যাত্রী। পুলিশ জানায়, ভোরে ঢাকার মালিবাগ থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সকাল 9টার দিকে মাদারীপুর শহরের জজকোর্টের সামনে আইল্যান্ডে বাসটি পৌঁছালে একদল দুর্বৃত্ত বাসটিকে লক্ষ্য করে পাথর ছোড়ে। এতে বাসের গ্লাস ভেঙে এক যাত্রী ও বাসের সুপারভাইজার আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 5-7 জন লোক এসে পাথর নিক্ষেপ করে। তার শ্রমিক ইউনিয়নের উপর কেন্দ্র করে এই হামলাটি চালায়। সন্ত্রাসী ঘটনার আইনের মাধ্যমে এই দুষ্কৃতিকারীদের যাতে বিচার হয় তার জোর দাবি জানাচ্ছে।
যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা। এর মধ্যে গাছ প্রস্তুতের কাজে ব্যস্ত সময় কাটছে তাদের। খেজুরের রস সংগ্রহের পর তা থেকে তৈরি হবে গুড়। সারা দেশেই শীতের আগমনী বার্তা। হেমন্তের কুয়াশা ভেজা সকালে চুয়াডাঙ্গার প্রতিটি গ্রামে গাছে গাছে রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা। কিছুদিন পরে কাটার পরে রস বেরাবে, তারপরে জাল দেওয়া হবে, গাছ ফিরা দেব, কাটবো। কোনোদিন হচ্ছে 5 ভাড় হবে, কোনোদিন 6 ভাড় হবে। আরাম করতে করতে আস্তে আস্তে বৃদ্ধি হয়। রস সংগ্রহের জন্য মেহেরপুরেও চলছে খেজুর গাছ কাটা পরিষ্কারের কাজ। এরপর শীতের প্রায় 4 মাস ধরে চলবে খেজুরের রস সংগ্রহ। সেই রস জাল দিয়ে তৈরি করা হবে সুস্বাদু গুড়। পরিচর্যা করছি, কারণ সামনে শীত আসতেছে, রস নিতে হবে, গুড় তৈরি করতে হবে এবং বিক্রয় করতে হবে। যশোরে বারবার বৃষ্টির কারণে এবার 1 মাস পিছিয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। ফলে এবার কম রস সংগ্রহ হবে বলে জানিয়েছেন গাছিরা। তো বর্ষা আছে, তার জন্য দেরি হয়ে গেছে, গাছ তোলা যায়নি। তো এত বৃষ্টি হলে গাছ তুলি গাছ তো পুষে যায়। ভালো একটা আয়ের উৎস, কিন্তু আমরা এবছরে সেই তেমন একটা ফল পাইনি। কৃষি বিভাগের হিসেবে জেলায় 4 লাখ খেজুর গাছ রয়েছে। এসব গাছ থেকে তৈরি হয় 3.5 মেট্রিক টন গুড়। প্রায় 100 জন গাছিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আওতায় আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে নিরাপদ উপায়ে রস এবং গুড় সংগ্রহ করা যায়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুড়ের চাহিদা থাকে সারা দেশেই। সীমিতভাবে ব্যক্তি উদ্যোগে সামান্য গুড় রপ্তানি হলেও তা বাড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধুয়ে মুছে যাবে সব জাগতিক পাপ, এমন বিশ্বাসে মৌলভীবাজার, কুয়াকাটা এবং সুন্দরবনের দুবলার চরে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাসলীলা উৎসব। পুণ্য লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা ছোট পরিসরে আয়োজন করেছেন 3 দিনব্যাপী রাস উৎসব। শুক্রবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপের 3টি মন্দিরে শতাধিক মণিপুরী বালক কৃষ্ণরূপে রাখাল নৃত্য পরিবেশন করেন। বর্ণিল পোশাক আর বিভিন্ন অলঙ্কারে সেজে শ্রীকৃষ্ণের বাল্যকালের উপাখ্যান পরিবেশিত হয়। বাড়ি থেকে আসলাম, বন্ধুদের সাথে দেখা হলো, সবাই মিলে আড্ডা দিলাম, ঘুরবো একটু, আবার রাতে বের হবো। বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন আসছে, অনেক বড় করে এবার এটা আয়োজন করা হয়েছে। আর সব দিক থেকে আমাদের যে সেনাবাহিনী আছে তারা খুব ভালোভাবে আমাদের প্রোটেকশন দিচ্ছে, সেটা আমরা খুব ভালোভাবে উপভোগ করছি। কুয়াকাটায় মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যা আরতি, আলোচনা সভা ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। রাতভর রয়েছে সঙ্গীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও কীর্তন। শনিবার ভোরে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। উৎসবের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের জেলা পুলিশ থেকে 350-এরও অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 5 শতাধিক সদস্য এখানে কাজ করবে। এছাড়াও জেলা প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন থেকে ট্যুরিস্ট পুলিশ রয়েছেন, আমাদের থানা পুলিশ রয়েছেন। সুন্দরবনের দুবলার চরে পূজা অর্চনার মধ্য দিয়ে চলছে রাস উৎসব। বন বিভাগ ও রাস উৎসব উদযাপন কমিটির সহযোগিতায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের দুবলার চরের আলোরকুলে রাস পূজার জন্য অস্থায়ী রাস মন্দির নির্মাণ করা হয়েছে। রাসলীলা উৎসবে যোগ দিতে প্রায় 8 থেকে 10,000 পুণ্যার্থী সমবেত হয়েছেন দুবলার চরে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, আজকের রাস উৎসব সম্পর্কে বিস্তারিত জানাবেন। আর এই অনুষ্ঠান তো 3 দিন ধরে হবে, কি কি আয়োজন থাকবে? দেখুন, আসলে মৌলভীবাজারে যে রাস হয় সেটি হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের রাস হয়ে থাকে এবং এই মণিপুরী সম্প্রদায়ের যে রাস যেটি আসলে 2টি জায়গায় হয়ে থাকে। একটি হচ্ছে কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ এবং আদমপুর, এই 2টি স্থানে মূলত যে রাসের উৎসব হয়ে থাকে। এবং আসলে এখানে মৌলভীবাজারের রাসটা আসলে 1 দিন ব্যাপী হয়, অর্থাৎ 1 দিন না, আজকে সকাল থেকে শুরু হয়েছে, আগামীকাল ভোর পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠার আগ পর্যন্ত কিন্তু রাসের যে আনুষ্ঠানিকতা সেটি চলবে। সেই জায়গা থেকে আসলে আমি এই মুহূর্তে আছি যে মাধবপুর জোড়া মণ্ডপ সেখানে, এবং এখানে কিন্তু সকাল থেকে যে মণিপুরী বালক যারা আছেন তাদের যে পরিবেশনায় যে রাখাল নৃত্য সেটি কিন্তু চলছে এবং সূর্যাস্তের আগ পর্যন্ত এই রাখাল নৃত্যটি চলবে।
এর পরবর্তীতে হচ্ছে সন্ধ্যার থেকে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। কিন্তু রাসের যে মূল আয়োজন যেটি, অর্থাৎ যে রাত 12টার পর থেকে এখানকার যে মণিপুরী তরুণীরা তাদের পরিবেশনায় যে নৃত্যনাট্য যেটি সেটি পরিবেশিত হবে। এবং এই সব কিছু মিলিয়ে মৌলভীবাজারের এই যে রাস পূর্ণিমা অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু নিরাপত্তার যে ব্যাপারটি সেটি নিয়ে আমরা দেখেছি এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর নজরদারিতে রেখেছেন। পাশাপাশি এখানে সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। মণিপুরী সম্প্রদায়ের যারা এখানে আয়োজক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের যে আয়োজন সেই আয়োজনটি তারা স্বতঃস্ফূর্তভাবে এবং একটি অসাম্প্রদায়িক আয়োজন হিসাবেই তারা দেখছেন, যার ফলে এখানে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ, এমনকি দেশের বাইরে থেকেও কিন্তু এখানে পর্যটকরা এসেছেন আমরা দেখেছি। তো সব মিলে মৌলভীবাজারের যে এই মণিপুরী সম্প্রদায়ের যে মহারাসলীলা সেটি কিন্তু উৎসবে পরিণত হয়েছে যত বেলা বাড়ছে, এবং এখানকার কিন্তু সাধারণ দর্শনার্থী ভক্তরা কিন্তু উপচে পড়ছেন। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসবের সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। 3 মাস 10 দিন বন্ধের পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক। পার্কের নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক গাজীপুর। সকাল থেকেই পার্কের বিভিন্ন স্থানে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন অনেকে। দীর্ঘদিন পর পার্কটি খোলায় খুশি দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন পর্যটন মৌসুম বিবেচনায় সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে। গত 5 আগস্টে গণ অভ্যুত্থানের সময় সাফারি পার্কটিতে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর থেকেই বন্ধ ছিল পার্কটি। টিলার মাঝের সমতলে উন্নত জাতের ধান আবাদে সফলতা পেয়েছেন মৌলভীবাজারের এক কৃষক। চলতি আমন মৌসুমে 7 বিঘা জমিতে 11 জাতের ধান আবাদ করেছেন। প্রতি বিঘা জমিতে গড়ে 5 মণ বেশি ফলনের আশা তার। কৃষি বিভাগ বলছে এই আবাদ গবেষণার সুযোগ তৈরি করেছে। মৌলভীবাজারের উঁচু নিচু টিলার পাদদেশে সমতল ভূমিতে ধান চাষ করেন চা শ্রমিকরা। তেমনি 7 বিঘা জমিতে এবার উন্নত 11 জাতের ধান আবাদ করেছেন কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের চা শ্রমিকের সন্তান মোহন রবি দাস। ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি 9 থেকে 10 মণের জায়গায় 14 থেকে 15 মণ ফসল আশা করছেন তিনি। এই অঞ্চলের মানুষের যাতে পুষ্টির ঘাটতি পূরণ হয় এবং আমি যাতে কম বিনিয়োগে বেশি লাভজনক হতে পারি, এই জন্য এই ধানটা চাষ করেছি। এই সফলতার হাত ধরে আগামীবার এই ধানটা আমি আরো বড় ধরনের বিশাল আকারে চাষ করতে চাই। এই কৃষকের দেখা দেখি অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছেন উন্নত জাতগুলো আবাদের প্রতি। এতে খরচও খুব কম, ফলনটা খুব ভালো। আর কি 15-20 দিন পর একটু সার ওষুধ এগুলো দেওয়া লাগে। আর এখন মন ধান লইয়া এসে ধান বাইরে থেকে ধান লইয়া এসে এই ধানগুলো আমরা চেষ্টা করবো ফলাবার। তুলনামূলক উঁচু জমিতে প্রতিকূল পরিবেশে ভালো ফসল ফলিয়েছেন রবি দাস। এতে এসব ধানের চাষাবাদ বিস্তারে গবেষণার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে কৃষি বিভাগ। এখানে ব্রিড জাত যেমন 103 জাত রয়েছে, 49 রয়েছে, পাশাপাশি ব্ল্যাক রাইস, তুলসীমালা, বাসমতি বিভিন্ন জাতের ইনি সম্মেলন ঘটেছেন। এবং এই জাতগুলো কিন্তু আপনার এই বিশেষ করে কমলগঞ্জে অনেক জায়গায় কিন্তু বিরল, অনেক জায়গায় নেই। এইসব ধান বিক্রি না করে বীজ হিসেবে অন্য কৃষকের মাঝে বিতরণের উদ্দেশ্যে সংরক্ষণ করতে চান রবি দাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে যুবদল নেতা ইউনুস আলী এরশাদকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গত রাতে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক বাবর ও তার অনুসারীরা বামনী নদী ও সন্দ্বীপ চ্যানেলে মাছ ধরা ট্রলার থেকে চাঁদা আদায় করত। এরশাদের ট্রলারে মাছ থাকায় তার কাছ থেকে 10,000 টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা না পেয়ে এরশাদকে ছুরিকাঘাত করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা। এ ছিল সমগ্র বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।